আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা। তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। মস্ত পণ্ডিতের আজকের আয়োজনে আমরা কথা বলবো এমন সব ঘটনা নিয়ে, যা শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্য এমনকি বিশ্বের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো, এখন কি হবে ইরানে? কারা ক্ষমতায় আসবে? ইসলামিক রেভলিউশনারি গার্ড কি সরাসরি নিয়ন্ত্রণ নেবে? হরমুজ প্রণালী কি বন্ধ হয়ে যাবে? আমেরিকার সাথে যুদ্ধ কি হবে না বন্ধ হয়ে যাবে? আর ইরানের প্রক্সি গোষ্ঠী যেমন হুতি, হিজবুল্লাহ, তারা এখন কি করবে? চলুন আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করি। আয়াতুল্লাহ আলী খামেনি শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দু। ইরানের সিস্টেমটা একটু আলাদা। বাইরের থেকে মনে হয় গণতন্ত্র, রাষ্ট্রপতি আছে, নির্বাচন হয়, কিন্তু আসল ক্ষমতা থাকে একজন সুপ্রিম লিডারের হাতে। এখন সেই জায়গাটা ফাঁকা। এই শূন্যতা সবচেয়ে বিপজ্জনক সময়। এখন যে প্রশ্নটা সবার আগে সামনে আসে সেটি হচ্ছে, আসল নিয়ন্ত্রণ কে নেবে? এখানে তিনটি শক্তি কাজ করছে। এক, ধর্মীয় এলিট, যারা বিপ্লবের আদর্শ রক্ষা করতে চায়। তারা চাইবে এমন কাউকে যিনি খামেনির মতো কঠোর ও আদর্শিক। দুই, সামরিক শক্তি, আইআরজিসি। এরা শুধু সেনাবাহিনী নয়, তাদের হাতে অস্ত্র, গোয়েন্দা নেটওয়ার্ক, বিশাল ব্যবসা সাম্রাজ্য এবং বিদেশি প্রক্সি নেটওয়ার্ক সবই রয়েছে। এখন প্রশ্ন হলো, তারা কি সামনে এসে সামরিক রাষ্ট্র বানাবে, নাকি ছায়া থেকে নিয়ন্ত্রণ করবে? এখন আমার মনে হয় বিষয়টা তারা সরাসরি শাসন ক্ষমতা হাতে নেবে না, বরং তারা এমন একজন ব্যক্তিকে বসাবে যারা তাকে নিয়ন্ত্রণ করতে পারবে। তিন, জনগণ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। গত কয়েক বছরে নারীদের আন্দোলন, অর্থনৈতিক বিক্ষোভ, সব মিলিয়ে মানুষের মধ্যে অনেক ক্ষোভ ছিল। এখন তারা ভাবতে পারে এই তো সুযোগ। কিন্তু যদি আইআরজিসি সেটা কঠোরভাবে দমন করে, তাহলে বিক্ষোভ কয়েক সপ্তাহের মধ্যেই চুপ হয়ে যেতে পারে। আমরা যদি ধরে নিই রেজা শাহ পাহলভির পুত্র রেজা পাহলভি ফিরতে চান, তাহলে কিছু সমস্যা আছে। সে সমস্যাগুলো কি? রাষ্ট্রযন্ত্রের সমস্ত স্তর, যেমন বিচার বিভাগ, সামরিক বিভাগ, প্রশাসন বিভাগ, সবই ১৯৭৯ সালের বিপ্লবের আদর্শে তৈরি। শাহ আমলের শেষ শাসক মোহাম্মদ রেজা শাহ পাহলভি ছিলেন পশ্চিমাপন্থী। আজ যদি সেখানে রাজতন্ত্র ফিরে আসে, তাহলে তা হবে সাংবিধানিক রাজতন্ত্র। কিন্তু সেটার জন্য কিছু জিনিসের দরকার আছে, যেমন গণভোট, সামরিক সমর্থন, আন্তর্জাতিক স্বীকৃতি এবং সবচেয়ে বড়, ভেতরের ক্ষমতার কাঠামোর পতন। এই চারটার কোনোটাও এখন স্পষ্ট নয়। তাই স্বল্পমেয়াদে রাজতন্ত্রের সম্ভাবনা খুবই কম। এবার আসি হরমুজ প্রণালীতে। আমরা যেটা দেখতে পাই, ইরানের সবচেয়ে বড় কৌশলগত শক্তি হচ্ছে হরমুজ প্রণালী। এটা বন্ধ করা মানে তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়বে, বিশ্ববাজার কেঁপে উঠবে। আমেরিকা নৌবাহিনী পাঠাবে, কিন্তু পুরোপুরি বন্ধ করা ইরানের জন্যও আত্মঘাতী, কারণ তাদের তেলও এই পথ দিয়ে যায়। তাই তারা কি করবে? এটি পুরোপুরি বন্ধ না করে সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করবে। ড্রোন মহড়া করবে, ট্যাঙ্কার জব্দ করবে, বিভিন্ন ধরনের হুমকি দেবে। বিশ্বকে মনে করিয়ে দেবে আমাদের বাদ দিয়ে মধ্যপ্রাচ্য চলবে না। ইরানের কথা মাথায় আসলেই যে ব্যাপারটা মাথায় আসে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রক্সি যুদ্ধ। আসল আগুন হচ্ছে এই প্রক্সি যুদ্ধ। ইরান সরাসরি যুদ্ধ করে না, তারা সবসময় অন্যদের দিয়ে আগুন ছড়ায়। যেমন হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে জাহাজে হামলা বাড়াতে পারে হিজবুল্লাহ দিয়ে, ইসরায়েলের সীমান্তে উত্তেজনা বাড়াতে পারে। এই প্রক্সিগুলো খামেনির ব্যক্তিগত নয়, এগুলো রাষ্ট্রীয় কৌশলের অংশ। তাই তারা নেতৃত্ব বদলালেও এই নেটওয়ার্ক কার্যকর থাকবে। এখন এমন একটা সময় চলছে যেটি যুক্তরাষ্ট্রের জন্য খুব হিসাব করে চলার মতো একটা সময়। ইউনাইটেড স্টেট এখন খুব হিসাব করে চলবে। তাই তারা সরাসরি যুদ্ধ চাইবে না, কারণ মধ্যপ্রাচ্যে একটি বড় যুদ্ধ মানে তেলের দাম বৃদ্ধি, বিশ্বমন্দা, নির্বাচনী প্রভাব। কিন্তু ইরান যদি এই মুহূর্তে পারমাণবিক সীমা অতিক্রমের দিকে যায়, তাহলে পরিস্থিতি কিন্তু অন্যরকম হতে থাকবে। সেখানে ইসরায়েলও চুপ করে থাকবে না। এই মুহূর্তে মুসলিম বিশ্বের ভারসাম্য নিয়েও প্রশ্ন জেগেছে। শিয়া শক্তিগুলো আরও ঐক্যবদ্ধ হতে পারে। সুন্নি তথা আরব রাষ্ট্রগুলো অপেক্ষা করবে, দেখবে ইরান দুর্বল হয় কিনা। কেউ চাইবে না ইরান সম্পূর্ণ ভেঙে পড়ুক, কারণ তাতে গৃহযুদ্ধ শুরু হবে। আর এই গৃহযুদ্ধ মানে সিরিয়ার মতো, ইরাকের মতো দীর্ঘ অস্থিরতা। ইতিহাসে কিছু মুহূর্ত আছে যেগুলো ঘটার সময় খুব সাধারণ মনে হয়, কিন্তু আমরা পরে বুঝি ওটাই ছিল টার্নিং পয়েন্ট। আলী খামেনির এই মৃত্যু ঠিক তেমনই একটা মুহূর্ত, কারণ তিনি শুধু একজন রাষ্ট্রনেতা ছিলেন না, তিনি ছিলেন একটি বিপ্লবের ধারক। ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর যে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছিল, তিনি তার দ্বিতীয় স্তম্ভ ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, এই কাঠামো কি আগের মতো থাকবে, নাকি ইরান নতুন এক যুগে ঢুকতে চলেছে? সেই ব্যাপারটা আমরা এবার ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব। এখন এই আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর মধ্য দিয়ে কি কি ঘটনা ঘটতে পারে সেগুলোর দিকে একটু আলোকপাত করি। প্রথম যেটি ঘটতে পারে, কঠোর ইসলামিক রাষ্ট্র তৈরি হতে পারে। সেখানে আইআরজিসি হবে সবচেয়ে শক্তিশালী।
প্রক্সি যুদ্ধ বেড়ে যাবে এবং পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকবে। তারপর অর্থনৈতিক বাস্তববাদ, চীনের মতো মডেল, রাজনৈতিক কঠোরতা এবং অর্থনৈতিক খোলা দরজা। ৩. ধীরে ধীরে রূপান্তর ঘটবে, অর্থাৎ নতুন প্রজন্মের চাপ বাড়বে। সাংবিধানিক সংস্কার শুরু হবে, সেখানে রাজতন্ত্র আসতে পারে বা গণতন্ত্রও থাকতে পারে, তবে এখানে রাজতন্ত্রের সম্ভাবনা অনেক কম। সর্বশেষ যে প্রশ্নটি দাঁড়ায় সেটি হচ্ছে, ইরান ঠিক এখন কোথায় দাঁড়িয়ে? খামেনির মৃত্যু মানে একটি নেতার মৃত্যু নয়, এটা একটি আদর্শিক যুগের পরীক্ষা। এখানে এখন ইরান এক মোড়ে দাঁড়িয়ে, হয় কঠোরতার পথে যাবে, অথবা বাস্তবতার পথে, অথবা অস্থিরতার পথে। সবচেয়ে সম্ভাব্য পথ হলো ব্যবস্থা টিকে থাকবে, কিন্তু ধীরে ধীরে রূপ বদলাতে থাকবে।